हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज আমরা इंग्लिश গ্রামারের ক্লাসে আবার ন্যারেশন চেঞ্জের ক্লাস নিয়ে চলে এসেছি। ন্যারেশন চেঞ্জের এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে ন্যারেশন চেঞ্জ কি। ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে আমরা পরোক্ষ উক্তিতে কিভাবে যাব বা পরোক্ষ উক্তি থেকে প্রত্যক্ষ উক্তিতে যাওয়াকেও বলা হয় ন্যারেশন চেঞ্জ। সেগুলো কোন নিয়মে করব এবং বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে তার যে নিয়মগুলো আছে, বিভিন্ন যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তার মধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো নিয়ে আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। তোমাদের যদি সেগুলো দরকার হয়ে থাকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজ আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করব। অর্থাৎ কোনো সেন্টেন্স, কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডাইরেক্ট স্পিচে থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব কোন নিয়ম মেনে। তার আগে আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। তো আমরা জানি অর্থের দিক থেকে সেন্টেন্স কি 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, এবং ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্যে কোনো আদেশ করা বোঝাবে। তোমাকে হয়তো মা বলল যা এক্ষুনি এটা দোকান থেকে নিয়ে আয়, তো এটা কি মা তোমায় আদেশ করছে, ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি তোমার বন্ধুকে অনুরোধ করছো প্লিজ তোর পেনটা আমায় দে না, এই যে তুমি বন্ধুকে অনুরোধ করছো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিংবা তোমাকে শিক্ষক মশাই বলছেন মন দিয়ে পড়াশোনা করো, এটা তিনি উপদেশ দিচ্ছেন, এটাও হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় তাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব। দেখো আমি দুটো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ এখানে লিখে নিয়েছি। তো দেখো প্রথম সেন্টেন্স হচ্ছে I said to him please explain the matter। দেখো I said to him, আমি তাকে বললাম প্লিজ দয়া করে explain the matter। তো তাহলে আরো একবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমি কি কি বলেছি, অর্ডার। অর্ডার কথার অর্থ কি, আদেশ। আর রিকোয়েস্ট, যে সেন্টেন্সে অর্ডার থাকবে বা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট মানে কি অনুরোধ। আর কি হতে পারে, আর অ্যাডভাইস। অ্যাডভাইস মানে কি উপদেশ। অর্থাৎ যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাবে। তো এই যে বাইরের সেট টুটা বা সেট যেটা থাকে এটাকে কি বলা হয়, আমরা আগে শিখেছিলাম এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এই ধরনের সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা সেন্স অনুযায়ী চেঞ্জ হবে। মানে এটা কি বলছি, যদি আমি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারি যে সেটা অনুরোধ বোঝাচ্ছে তাহলে আমার রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে রিকোয়েস্ট। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখেছি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছি সেড টু থাকলেই টোল্ড হবে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি প্রশ্নবোধক বাক্য থাকলে, এখানে কোশ্চেন মার্ক থাকলে আমরা সেড বা সেড টুটাকে আস্কড করে দিচ্ছিলাম। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেড বা সেড টুটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা সেন্স অনুযায়ী চেঞ্জ হবে। যদি আমি সেটা বুঝি যে এটা আদেশ বোঝাচ্ছে তাহলে আমি সেটাকে কি করব, অর্ডার করব। আদেশ বোঝালে এটা হয়ে যাবে অর্ডার, এবং সেটটা থাকলে, সেট মানে পাস্ট টেন্স, তাই তখন সেটা হয়ে যাবে অর্ডার্ড। শেড টুর জায়গা বা শেডের জায়গা সেটা হয়ে যাবে অর্ডার। যদি দেখি আমার রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাবে, রিকোয়েস্টেড হয়ে যাবে। সেটা হয়ে যাবে রিপোর্টিং ভার্বটা তখন হয়ে যাবে রিকোয়েস্টেড, সেড বা সেড টুর জায়গা। যদি দেখি যে এটা উপদেশ দেয়া বোঝাচ্ছে তখন সেটা কি হয়ে যাবে, রিপোর্টিং ভার্বটা অ্যাডভাইস হয়ে যাবে। তখন আমরা লিখবো অ্যাডভাইস, লিখবো ADVISED, বানানটা একটু দেখবে। এছাড়াও যদি দেখি প্রার্থনা করা বোঝাচ্ছে তাহলে আমরা কি লিখবো, বেগড করতে পারি। প্রার্থনা করা বোঝাচ্ছে তাহলে বেগ লিখতে পারি। এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সেও শেডুটা টোল্ড করা যেতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সের শেডুটা টোল্ড করা যেতে পারে। হয়তো কখনো কখনো কোনো সেন্টেন্সের সেন্সটা তুমি ঠিকঠাক ধরতে পারছো না, সেক্ষেত্রে স্টুডেন্টসদের পক্ষে সেফ ইউজ, মানে এটাকে বলা হয় সেফ ইউজ, নিরাপদ একটা ব্যবহার।
টোল্ড বসিয়ে দেওয়া যায় শেড ডুটা, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সেও শেড ডুটা আমরা টোল্ড করতে পারি। যদি কনফিউশন লাগে যে আমার সেন্টেন্সের সেন্সটা কি আছে, মানে কি বোঝাতে চাইছে, আদেশ বোঝাতে চাইছে না অনুরোধ বোঝাতে চাইছে না উপদেশ বোঝাতে চাইছে, আমি হয়তো বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমি শেড ডুটা সেফলি টোল্ড করে দিতে পারি। তো দেখো এখানে আমি যে 1 নম্বর, আমরা যত উদাহরণগুলো আমরা প্র্যাকটিস করতে করতে নিয়মগুলো সমস্ত বুঝে নেব। তো দেখো I said to him please explain the matter, মানে আমি তাকে বললাম প্লিজ দয়া করে, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, ব্যাখ্যা করো, তো ম্যাটার মানে বিষয়টা আমায় ব্যাখ্যা করো, বিষয়টা ব্যাখ্যা করো এরকম। তাহলে এখানে প্লিজ দেওয়া আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা কি ধরনের বাক্য। এই প্লিজ যে দেওয়া আছে অর্থাৎ এখানে অনুরোধ বোঝানো হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমি কি বলেছি, সেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করব। তাহলে যেহেতু প্লিজ আছে, যে সেন্সটা কি বোঝা যাচ্ছে, যে এর দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে যখনই অনুরোধ করা বোঝাচ্ছে আমি সেড ডুটাকে কি করব, রিকোয়েস্টেড করব। তাহলে এটা হয়ে যাবে আই সেড ডুর জায়গায় আমি তাহলে কি বসালাম, রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড হিম। এবার আমরা কি করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসিয়েছিলাম, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা আর ইনভার্টেড কমা উঠিয়ে দেখেছি যে ওই রিপোর্টেড স্পিচটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কিনা, যদি শুরু হয়ে থাকে সেক্ষেত্রে WH ওয়ার্ডটা বসিয়েছিলাম, না হলে আমরা ইফ বা ওয়েদার বসিয়েছিলাম। কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু ওই 2 নিয়মের কোনো নিয়ম প্রযোজ্য নয়। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে কমা ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাতে হবে। তাহলে কি বসাতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে, টু। ভালো করে মনে রাখো, টু বসাতে হবে। তাহলে আমি কমা ইনভার্টেড কমা উঠিয়ে টু বসালাম। টু বসানোর পর কি করতে হবে, টু বসানোর পর ভার্বটা, রিপোর্টেড স্পিচে যে ভার্ব আছে এই ক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। যে ফর্মটা দেওয়া আছে প্রেজেন্টে সেই প্রেজেন্ট ফর্মটাই বসবে, অর্থাৎ ইনফিনিটিভ মুডে আমার ভার্বটা লিখতে হবে। টু দিয়ে কোনো ভার্ব লিখলেই সেটাকে বলা হয় ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভ মুডেই আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো ভার্ব এখানে কি, এক্সপ্লেন, এই ভার্বটা এই প্রেজেন্ট ফর্মেই বসাতে হবে, এক্সপ্লেন, টু এক্সপ্লেন দ্য ম্যাটার। তাহলে কমা ইনভার্টেড কমা ওঠানোর পর বসানোর, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমি তাহলে কি বসালাম, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বসালাম, বসিয়ে ভার্বটা বসালাম এবং তারপর বাকিটা লিখে দিলাম। তাহলে আমার আনসারটা কি হলো দেখো, আই রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেন দ্য ম্যাটার। এর পরের সেন্টেন্স দেখো, ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল গো হোম, বাড়ি যাও, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি, বাবা আমাকে বললো এক্ষুনি বাড়ি যাও। তাহলে এখানে এই সেন্টেন্সে কি সেন্স আছে, কি বুঝতে পারছি, অর্থাৎ এই সেন্টেন্সে একটা আদেশ করা হচ্ছে, এই সেন্সটা কাজ করছে, বাবা আদেশ করছেন আমাকে বাড়ি যেতে। তাহলে আমরা সেই সেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেড ডুটাকে চেঞ্জ করব। তাহলে কি হয়ে যাবে, ফাদার, সেড ডুটা তাহলে কি হয়ে যাবে, অর্ডার, ফাদার অর্ডার্ড মি। আবার কমা ইনভার্টেড কমা উঠিয়ে তাহলে আমরা কি ইউজ করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের টু বসাতে হবে, তো টু। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে গো, ভার্বটা কি গো, টু গো হোম অ্যাট ওয়ান্স। তাহলে আনসারটা কি হলো, ফাদার অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। তাহলে এভাবে আমরা বুঝতে পারছি। চলো আরো কয়েকটা করে আমরা দেখি, তাতে বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যায়। এরপর দেখো 3 নাম্বারটা, হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। তাহলে সে আমাকে বলল প্লিজ দয়া করে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তাহলে এখানে তো প্লিজ দেয়াই আছে, সেন্সটা বোঝাই যাচ্ছে, এখানে অনুরোধ করা হয়েছে, রিকোয়েস্ট। তাহলে কি করবো আমরা, হি সেড টুটা হয়ে যাবে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মি। তবে এক্ষেত্রে একটা কথা বলি যে সেড, এই যে এখানে প্লিজ আছে বুঝতে পারছি, তো আমি রিকোয়েস্টেড করছি, তো এটাকে আমি টোল্ড পোলাইটলি এটাও কিন্তু করতে পারতাম, মানে রিকোয়েস্টেড এর জায়গা আমি এটাও লিখতে পারতাম
টোল্ড পোলাইটলি। এই রিকোয়েস্টেড না লিখে আমি যদি এটা লিখতাম তাহলে কিন্তু ভুল হতো না, টোল্ড পোলাইটলি এটাও বলা যেতে পারতো। তো হি রিকোয়েস্টেড মি, কমা ইনভার্টেড কমা উঠালাম, উঠিয়ে আমি কি করব টু, টু এবার ভার্ব কি ওপেন, টু ওপেন দ্য ডোর। তাহলে আনসারটা কি হলো, হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর। পরেরটা, হি সেড টু মি প্লিজ ওয়েট হিয়ার টিল আই রিটার্ন। সে আমাকে বলল দয়া করে এখানে অপেক্ষা করো টিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরি। তাহলে কি হবে হি, এটাও তাই প্লিজ বোঝাই যাচ্ছে রিকোয়েস্ট, তাই হি সেড টুটা হয়ে যাবে রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে টু, টু তারপর ভার্বটা বসাই ওয়েট, টু ওয়েট, হেয়ারটা কি হয়ে যাবে তাহলে দেয়ার, টু ওয়েট দেয়ার টিল, আইটা কি হবে, সে বলছে আমাকে যে যতক্ষণ না আমি ফিরি, তাহলে আমি কি বলবো সেটা যতক্ষণ না সে ফেরে। তাহলে জানো ডাইরেক্টে হেয়ার থাকলে সেটা ইনডাইরেক্টে দেয়ার হয়, তাই হেয়ারটা দেয়ার হলো, টু ওয়েট দেয়ার টিল হি রিটার্ন আছে, তার পাস্ট টেন্স দিতে হবে টিল হি রিটার্ন। এরপরে 5 নম্বরটা, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স মার্চ অন। জেনারেল সৈন্যদের বলল মার্চ অন মানে এগিয়ে চলো। তাহলে এখানে বোঝাই যাচ্ছে জেনারেল সৈন্যদের মার্চ অন করতে বলছে, অর্থাৎ তিনি আদেশ দিচ্ছেন। এরকম হয় অনেক সময় ফায়ার বলা থাকে, শুধুমাত্র বলা থাকে, হয়তো এরকম থাকলো দ্য জেনারেল বা দ্য অফিসার সেড টু দ্য সোলজার্স ফায়ার, তাহলে কি হয়ে যাবে সেক্ষেত্রে, এটা বোঝা যাচ্ছে আদেশ করছে। তাহলে সেডুটা রিপোর্টিং ভার্বটা কিসে চেঞ্জ হয়ে যাবে, অর্ডার ডে, তাই তো। তাহলে দ্য জেনারেল ordered the soldiers to march on। এরকম যদি এই জায়গায় থাকে ফায়ার, তাহলে টু দিয়ে ভার্ব ফায়ার সেটা লিখে দিলেই হয়ে যাবে। এরপরে 6টা, আই সেড টু হিম এক্সকিউজ মি স্যার। আমি তাকে বললাম আমাকে ক্ষমা করবেন মহাশয়। তাহলে এটা কি হচ্ছে, আমি তার কাছে প্রার্থনা করলাম যাতে তিনি আমাকে ক্ষমা করেন, সেই জন্য সেড টুটা হয়ে যাবে বেগড। তাহলে আই বেগড, হিম, কমা ইনভার্টেড কমা উঠিয়ে টু এক্সকিউজ মি। আমি তার কাছে প্রার্থনা করলাম আমাকে ক্ষমা করতে। তাহলে আই বেগড হিম টু এক্সকিউজ মি। এবার তো আমরা এরকম করলাম, তো এরকমও তো থাকতে পারে, আমি তাকে এটা না করতে বললাম, আমি তাকে বললাম এটা করো না, মা বাচ্চাকে বললো রোদে দৌড়িও না, এটাও তো ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো কিছু যখন করতে বলছি সেটা যেমন একটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, তেমন আমি যদি আদেশের সময় বিশেষ করে নাবাচক সেন্টেন্সগুলো এসে থাকে, মা বলছে রোদে যেও না বা বলছে এটা করো না, তাহলে যদি নাবাচক থাকে অর্থাৎ ডোন্ট থাকে, তাহলে আমরা কি করব, চলো পরের উদাহরণগুলো দিয়ে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এরপরে তাহলে দেখো ডোন্ট দিয়ে কেমন ভাবে আমরা করব। দ্য টিচার সেড টু মি ডোন্ট কাম হেয়ার। টিচার আমাকে বলল এখানে ডোন্ট কাম হেয়ার, এখানে এসো না। তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে এখানে এসো না, তিনি তাহলে কি করছেন, আমাকে আদেশ করছেন। যেহেতু আদেশ করছেন আমি কি লিখবো, দ্য টিচার তাহলে আদেশ করছেন যেহেতু সেডুটা কি হয়ে যাবে অর্ডার মি। এবার তো আমরা কি করেছি, টু দিয়ে কমা ইনভার্টেড কমা উঠিয়ে টু বসিয়েছি, কিন্তু যখন ডোন্ট থাকবে তখন আমরা টু বসাবো না, তখন আমরা কি করব নট টু। তাহলে দ্য টিচার অর্ডার্ড মি, ডোন্টটা কি হয়ে যাবে নট টু কাম। কাম থাকলে আমরা জানি ডাইরেক্টে কাম থাকলে সেটা ইনডাইরেক্টে কি হয়ে যায় গো, নট টু গো, আর হেয়ার থাকলে সেটা দেয়ার হয়ে যায়। তাহলে এটাই ছিল মূল বিষয়, যে যদি ডোন্ট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে এমনিতে তো আমরা কমা ইনভার্টেড কমা উঠিয়ে
টু বসাবো, কিন্তু যদি ডোন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা শুধু না এটা শুধু টু না নট টু বসাবো। ডোন্ট থাকলে তাহলে আমরা কি করব, নট টু বসাবো। এরপর যেমন ভার্ব বসিয়ে যেভাবে কাজটা করার সেভাবেই করব। তাহলে এটা হলো দ্য টিচার অর্ডার্ড মি নট টু গো দেয়ার। এটা তবে আরো একভাবে করা যায়, সেটার মানে কি, টিচার বলল ডোন্ট কাম হেয়ার, এখানে এসো না, তাহলে টিচার তো নিষেধ করলো, সেই নিষেধ করা ফরবিড, তার পাস্ট টেন্স দেব ফরবিড, সেভাবেও এটা করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা আবার নট টু ইউজ করব না। দেখো সেটা আবার কিভাবে হচ্ছে, এটাকেই আমরা সেভাবে করে দেখি। দেখো তাহলে কি হবে, দ্য টিচার ফরবিড মি, ফরবিড মানে নিষেধ করা, ফরবিড মি, সেক্ষেত্রে কিন্তু আর নট টু হবে না, যেহেতু ফরবিড নিজেই নেগেটিভ একটা সেন্স দিচ্ছে তাই এটা টু হয়ে যাবে। ফরবিড মি টু গো দেয়ার। তাহলে দেখে নাও পার্থক্যটা, আমি যদি অর্ডার করি, দ্য টিচার অর্ডার্ড মি, সেক্ষেত্রে ডোন্টটা নট টু হয়ে যাবে গো দেয়ার। আর টিচার আমাকে ফরবিড মানে নিষেধ করছেন, যদি আমি সেডুটা ফরবিড করি তাহলে কিন্তু এখানে টুই বসাবো, তাহলে ফরবিড মি টু গো দেয়ার। চলো পরে আরো দুটো উদাহরণে একইভাবে আমরা দুটো করেই করে নিই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। মাদার সেড টু হিম ডোন্ট রান ইন দ্য সান। মাদার তাকে বলল ডোন্ট রান ইন দ্য সান, মানে রোদে দৌড়িও না। তাহলে কি করছে, মা উপদেশ দিচ্ছে, তাহলে মাদার অ্যাডভাইসড হিম, যেহেতু ডোন্ট আছে তাহলে আমরা কি করব, নট টু। মাদার অ্যাডভাইসড হিম নট টু রান ইন দ্য সান। এটা আমি যখন করলাম, অ্যাডভাইসড করলাম, তোমাদের কিন্তু অনেকের মনেই হয়তো এই প্রশ্ন আসবে যে এটা তো অর্ডারও করা যেতে পারতো। হ্যাঁ, এটা একটু, এই সেন্টেন্সটা একটু কনফিউজিং। এটা মানে তোমরা যদি অর্ডার ভেবে থাকো, অর্ডারও করা যেতে পারে বা অ্যাডভাইসডও করা যেতে পারে। আর যখন এতটাই কনফিউশন তৈরি হচ্ছে, এটা নিয়ে এটাকে আমরা টোল্ড বলেও করে দিতে পারি। যেখানেই কনফিউশন লাগবে সেটাকে আমরা টোল্ড করে দেবো, তাতে কোনো অসুবিধা হবে না। তো এটাকে এবার আমরা ফরবিড দিয়ে করে দেখি, যে মা তার রোদে দৌড়াতে নিষেধ করেছে। তাহলে কি হবে, মাদার সেড টুটা তাহলে কি করব, ফরবিড হিম। তাহলে এখানে কিন্তু নট টু নয়, শুধু টু রান ইন দ্য সান। এরপরে 3 নম্বরটা, ফাদার সেড টু মি ডোন্ট টেল এ লাই। বাবা আমাকে বললো ডোন্ট টেল এ লাই, মানে মিথ্যে বলো না। তাহলে সেই বাবা আমাকে উপদেশ দিয়েছিল, তাহলে বাবা আমাকে, আমরা এটাকে হয়তো আমাদের কনফিউশন আছে তো আমি টোল্ড করে দিলাম, ফাদার টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করব, টু করার কথা, কিন্তু যেহেতু ডোন্ট আছে তাই আমরা কি করব, নট টু। ফাদার টোল্ড মি নট টু টেল এ লাই। বা এটা তাহলে আমরা আরো কি করতে পারি, ফাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। বাবা আমাকে উপদেশ দিলেন যে মিথ্যে না বলতে। এবার যদি আমরা এটাকে ফরবিড দিয়ে করি, যে বাবা আমাকে মিথ্যে বলতে নিষেধ করেছিলেন, তাহলে আমরা কিভাবে করব, তাহলে ফাদার ফরবিড মি, সেক্ষেত্রে আর নট টু না, শুধু টু দেব, টু টেল আ লাই। তাহলে দেখো আনসারটা কি হলো, ফাদার ফরবিড মি টু টেল এ লাই। চলো আরো কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। এরপরটা দেখো, দ্য টিচার সেড বি কোয়াইট, অর্থাৎ শিক্ষক বললেন বি কোয়াইট মানে চুপ করো। তাহলে শিক্ষক কি করছেন, আদেশ করছেন। তাহলে কি হয়ে যাবে, দ্য টিচার সেডটা কি হয়ে যাবে, অর্ডার, কমা ইনভার্টেড কমা উঠিয়ে, তাহলে আমরা কি ইউজ করব, টু বি কোয়াইট। তাহলে আনসারটা কি হলো, দ্য টিচার অর্ডার টু বি কোয়াইট। দুয়েরটা, ফায়ার দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স, যেমনটা আমি আগে এটা আলোচনা করেছিলাম মুখে। তাহলে দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স
জেনারেল সৈন্যদের বললো ফায়ার অর্থাৎ গুলি করতে, তাহলে জেনারেল কি করলো, সৈন্যদের আদেশ দিল, তাহলে সেক্ষেত্রে সেড টুটা অর্ডার হয়ে যাবে। তো ফায়ারটা এখানে আছে, তার মানে কিন্তু এটা আগে লিখবো আমরা তা নয়, আমরা কিন্তু দ্য জেনারেল থেকে লেখাটা শুরু করব। তাহলে এটা এরকম হবে, দ্য জেনারেল সেড টুটা তাহলে কি হয়ে যাবে, অর্ডার the soldiers to, এখানে ইনভার্টেড কমা সেটা উঠিয়ে তাহলে আমরা কি দেব, টু ফায়ার। তাহলে আনসারটা কি হলো, the general ordered the soldiers to fire। 3 নম্বর, he said Ram go there। তো এখানে দেখো এই রিপোর্টেড স্পিচের মধ্যে রামকে সম্বোধন করে কথাটা বলা হচ্ছে যে রাম সেখানে যাও। সেক্ষেত্রে আমরা কি করব, সে রামকে বললো এরকম করে দেব। এবং সেন্সটাও এখানে ঠিক পরিষ্কার নয় যে এখানে আদেশ করা হচ্ছে কি অনুরোধ করা হচ্ছে কি উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি করব, সেফলি এখানে টোল্ড ইউজ করব। তো আমরা কি লিখবো তাহলে, হি টোল্ড রাম, সে রামকে বললো। এই যে এখানে অ্যাড্রেস করা হয়েছে এই রাম, সেটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো। তাহলে হি টোল্ড রাম, হি টোল্ড রাম। এবার কমা ইনভার্টেড কমা উঠিয়ে টু বসালাম, তারপরে ভার্বটা কি গো সেটা বসালাম, টু গো, হি টোল্ড রাম টু গো দেয়ার। 4 নম্বর, ডোন্ট ওরি সি সেড টু মি। ডোন্ট ওরি মানে চিন্তা করো না, সি সেড টু মি সে আমাকে বললো, অর্থাৎ সে আমাকে কি করলো, উপদেশ দিল, যে চিন্তা না করার উপদেশ দিল। তাহলে হি, আমরা এখান থেকে লেখাটা শুরু করব, এখানটা না সি থেকে তাহলে লেখাটা শুরু করব। আনসারটা কি হয়ে যাবে তাহলে, সি অ্যাডভাইসড মি, সেড টুটা অ্যাডভাইসড হলো, অ্যাডভাইসড মি। ডোন্ট আছে, তাহলে আমরা কি করব, নট টু, হি অ্যাডভাইসড মি নট টু তাহলে আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব, সেই নিয়মগুলো তোমাদের কাছে পরিষ্কার। এর পরের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেরই আরো একটি অংশ, যেটা বেশ ইম্পর্টেন্ট, লেট দিয়ে থাকলে, ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব, সেই সম্বন্ধে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।